এই মুহূর্তে সবথেকে বড় খবর ভরতপুরের পর এবার রেজিনগরে ফের বিবাদের জেরে খুন হলো তৃণমূল কর্মী। মৃত তৃণমূল কর্মীর নাম পতিত পাল, বয়স ৪৫ বছর। পরিবারে রয়েছেন বৃদ্ধ, অসুস্থ মা, বাবাও প্রতিবন্ধী, 2 সন্তান এবং এক ছেলে আইটিআই নিয়ে পড়াশোনা করছে। যারা এরকম করেছে আমি শুনেছি পাশের বাড়ির লোক করছে, আমি তাদের শাস্তি চাই। তাদের যেরকম মায়ের বুক খালি হয়েছে তাদেরও জন্য হয়, আমি এটাই চাই। রেজিনগর বিধানসভার আদলবেড়িয়াতে গ্রাম্য বিবাদের জেরে তৃণমূল কর্মীর খুন হওয়াতে নিরাপত্তাহীনতার অভাবে দুশ্চিন্তায় ভুগছেন পতিত পালের পরিবার এবং গ্রামবাসীরা। 21শে জুলাই রাত্রি 7টা নাগাদ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটি ঝোপের পাশে মেরে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। টাকা পরে ঘোংরাচ্ছিল, যেমন বিলি কুকুর ঘোংরায় ওই রকম ঘোংরাচ্ছিল। তখন আমার বড় ভাইবোটা বলছে কি যে, ও বাবা সবাইকে কোথায় আছো, আসো এখানে, পতিত মামাকে মেরে ফেলছে। ওই রাতেই গুরুতর অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় ওই তৃণমূল কর্মীকে। বেশ কিছুদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর গতকাল বিকেলে হাসপাতালেই তার মৃত্যু হয়। বিজেপির মদতপুষ্টভাবে এটাকে খুন করা হয়েছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। না হলে আপনি এটা ভাবেন, কদিন আগেই তারা বিজেপিতে ছিল, আজকে হঠাৎ কেন তৃণমূলে গেল? পতিত পালের পরিবারের দাবি পরিকল্পিতভাবে বিজেপি কর্মীরা খুন করেছে। ঘটনার সূত্রপাত পঞ্চায়েতের ভোট থেকেই। এর আগেও পতিত পালের বাবাকে মারার পরিকল্পনা করেছিল তারা। আপনার কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এবং যিনি মারা গেছেন তিনি নিজেও কিছু লোকের নাম বলে গেছেন। অলরেডি তাদের নামে আমরা এফআইআর করেছি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সেই নিথর দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। এটাকে আমি বলবো, ইট ইজ এ অ্যাবসলিউটলি লেজিটিমাইজেশন অফ ভায়োলেন্স অ্যান্ড ইট ইজ এ ব্লাডলেস সার্জারি অ্যান্ড সাইলেন্ট অ্যাসাসিনেশন। এই মর্মান্তিক ঘটনা পতিত পালের পরিবার কখনোই মেনে নিতে পারছে না। গোটা পরিবারের উপরে এখন শোকের ছায়া নেমে এসেছে। এক্সক্লুসিভ সেই করুণ দৃশ্য দেখাবো আপনাদেরকে এবং এই ঘটনায় পতিত পালের পরিবার এবং স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, রেজিনগর থেকে মুর্শিদাবাদ নিউজ টাইমস। এই মুহূর্তে আমি আছি রেজিনগর বিধানসভা বেলডাঙ্গা 2 আন্দোলবেড়িয়া উত্তর। এখানেই পতিত পাল নামে একজন তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে 21শে জুলাই রাত্রি 7টার সময়। ঠিক এই রাস্তা দিয়ে পতিত পাল টুকটুকি নিয়ে একটি প্যাসেঞ্জার নিয়ে আসছিল। ঠিক এই জায়গায় বিজেপির কর্মীরা তারা এই জায়গায় তাকে আটকায় এবং এখানে ধস্তাধস্তি হয় এবং এখান থেকে তাকে টেনে নিয়ে যায় ঠিক এই ঝোপের দিকে। আসুন কোন জায়গায় তাকে মারা হয়েছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে যেটা দেখছেন আপনাদেরকে দেখাবো, ঠিক ওই রাস্তা থেকে পতিত পালকে টেনে নিয়ে এসে ঠিক এই জায়গায় তাকে মারা হয়েছিল 21শে জুলাই ঠিক রাত্রি 7টার দিকে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন এই জায়গায় রক্ত পড়ে আছে, এই জায়গায়। আর এখানেও রক্ত পড়েছিল এবং এখানে রক্তটা যেহেতু পড়েছিল তার জন্যে তারা এখানে নিশ্চিত করার জন্য যাতে বুঝতে না পারে ওরা ঢেকে দিয়েছে ঝপঝাড় কেটে এই অবস্থায়। এখন এখানে আপনাদেরকে দেখা, এখানে রক্ত পড়ে আছে। ঠিক এই জায়গায় তাকে মারা হয়েছিল রাত্রি আনুমানিক 7টার দিকে, 21শে জুলাই 7টার দিকে। আমরা আরও বিস্তারিত আপনাদের দেখাবো তারপর কোথায় নিয়ে গেছিলো। প্রথমে তাকে রাস্তা থেকে টেনে নিয়ে আসে এবং যেখানে ট্রেনের ঘরটা দেখলেন সেখানে তাকে মারা হয়েছিল এবং নিশ্চিত করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় তাকে ফেলে রাখা হয়েছিল। আসুন, ঠিক এই জায়গায় তাকে মেরে ফেলে রাখা হয়েছিল, অচৈতন্য অবস্থায় এখানে পড়ে রয়েছিল এবং স্থানীয়রা এসে তাকে তড়িঘড়ি বেলডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় বহরমপুর মেডিকেল কলেজে। যারা এরকম করেছে আমি শুনেছি পাশের বাড়ির লোক করছে, আমি তাদের শাস্তি চাই। তাদের যেরকম মায়ের বুক খালি হয়েছে তাদেরও জন্য হয়, আমি এটাই চাই, আমি চাই। তারপরে 21 তারিখে ওকে নিয়ে এসে কোথায় নিয়ে গেলেন? হসপিটালে, বহরমপুর হসপিটালে গিয়েছিল। ওখানে গিয়ে পা হাত ভাঙা ছিল শুনেছি, দিয়ে ওখান দিয়ে কালকে অপারেশন হওয়ার কথা ছিল, দিয়ে কালকে হঠাৎ করে শোনা গেল যে আর নেই, সে আর নেই।
তারা মেরেছে, এমন ভাবে মেরেছে তাকে একদম মেরেই ফেললো। তাকে মেরেছে কোথায় সেটা আমি তো এই দিদি বলতে পারবো। এখন সে বুকে বেশি মারছে, পায়ে হাত পায়ে, মানে এই দিকটায় ওর পুরো জায়গা, ওর তাকে কোনো একদম জায়গা থয় ঝাঁঝরা নাই, করে ফেলেছে ঝাঁঝরা মেরে করে একদম। ফেলছে। ও বসতেও পারতো না, উঠতেও পারতো না, এমন ভাবে মারছে। হাতুর দিয়ে মারছে, রড দিয়ে মারছে। আর কইছে তোকে সবাইরে, ফ্যামিলির সবাইরে মারবো, যে আমাদের বাড়ি আসে তাদেরও মারতে চায়। তুহিন, নামগুলো বলো এবার। অর্জুন, তুহিন, তারপরে যে বিজন, গোবিন্দ, পূর্ণ, পাপ্পু, আর পাপ্পুর আর একটা ভাই, এরা সবাই মিলে করতো। পাড়ার আরো অনেকে ছিল, ওরা বিজেপি, আমরা তৃণমূল। না, আমরা তৃণমূলই, আমরা তৃণমূলই বরাবরই। ও পলাশি থেকে আসতেছিল, আসার সময় ওইখানে ফাঁকা আছে, ওই ফাঁকাটাই যে একটা বাড়ির পর, গান্ধী বাড়ির পরে ওইখানে ফাঁকা ছিল, ওইখানে গাড়ি দাঁড় করাইছে। হ্যাঁ, প্যাসেঞ্জার ছিল, সে পুলিশে চাকরি করে, সে ছিল। ওরে কইছে তুই নামে যা, ও নামে চলে আছে, আমাদের সুর দেয় নাই। মানে আগে পরে তো করতো, বলতো টার্গেট নিয়েছিল যে তাদের ওনাকে মারা হবে, মানে অনেক দিন ধরে টার্গেটে ছিল, যে সেই দিন ওনাকে পেয়েছে একা, সেই দিন মেরেছে ওনাকে। আগে পরে ওনার টার্গেট নিয়েছিল, সেদিন একা পেয়েছে, সেই দিনই মেরেছে। সুপ্রিয়া পাল। আমার নাম পিউ আপনার ঘোষ। কে হল? এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব মনে করছেন? না, এটা গোষ্ঠীর না, বিজেপির দুষ্কৃত রাজকৃতরা এটা করেছে। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমাদের এই প্রদীপ পাল আমাদের দীর্ঘদিনের এই আন্দরপাড়া গ্রাম পঞ্চায়েতের উত্তরকরণের যে বুথ, সেই বুথের দীর্ঘদিনকার বুথ সভাপতি এবং এলাকার বলিষ্ঠ কর্মী। 20 তারিখ ও পলাশির দিক থেকে টোটো নিয়ে বাড়ি ফেরার সময় আনুমানিক সন্ধে 4:30টার দিকে বাড়ি থেকে 100 মিটার দূরে ওকে পরিকল্পিতভাবে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা অ্যাটাক করে এবং স্থানীয় লোকজন যখন জানতে পারে যে ওই অ্যাটাক হয়েছে, তখনই আপনার তারা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বহরমপুর মেডিকেল হসপিটালে ভর্তি করে এবং গত রাতে তিনি মারা যান। রাজনীতি মহলে অনেকে বলছে যেটা তিনি বলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু ঘটনাটা ঘটেছে। না, আপনার কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এবং যিনি মারা গেছেন তিনি নিজেও কিছু লোকের নাম বলে গেছেন। অলরেডি তাদের নামে আমরা এফআইআর করেছি। রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বলা হয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়ে যাবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও হবে। পরিবার অসহায়, দুটো হ্যান্ডিক্যাপ বাচ্চা রয়েছে, বৃদ্ধা মা বাপ রয়েছে এবং নিজের স্ত্রী। কি বলবেন, পরিবারের পাশে কিভাবে দাঁড়াবেন, পার্টি কিভাবে দাঁড়াবে? প্রতিদিন আমাদের শুধু বুথ সভাপতি ছিল না, তিনি আমাদের ভাইয়ের মতো আমাদের সঙ্গেই থাকতেন। প্রতিটি যে পরিবার তিনি রেখে গেছেন সেটা আমাদের পরিবারের মতোই। তো তাই আমাদের সেই পরিবারের পাশে আমরা সকলেই আছি, আগেও ছিলাম, এখনও থাকবো, ভবিষ্যতেও থাকবো। আমি আন্দোলবেড়িয়া থেকে এসেছি। আসার পরে আমার একটা পিসামশা আর একটা পিসি এসেছিল, ওদের সঙ্গে আমি কথা বলছিলাম। তখন একটা মহিলা ওই আমার বাবার বাড়ির ওইদিকে আমাকে এসে বলছে কি, এই চম্পা এদিকে বেরিয়ে এলো, এইদিকে দেখ প্রতিদিন পালকে ওই ভিটাতে মারছে। এবার আমি দৌড়ে যা দেখি আমার বাবার বাড়িতে, মানে আমার ভাইয়ের বউরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে এবার চিনে ফেলছে কাকা। চিনে ফেলার পরে বলছে চম্পা এদিকে আয়। আমি গিয়েছি, আমাকে বলছে তুই ফ্রিজের জল দে। এবার আমার ফ্রিজ থেকে জল নিয়ে আমি জল দিয়েছি তাকে, বরফ নিয়ে দিয়েছি তাকে। তারপরে বলছে আমার হাত টেনে বলছে দেন আমার বুকে তেল ডলে দে। তা তেল ডলে দিছে। বলছে আমার মাথায় তেল ডলে দে, মাথায়ও তেল ডলে দিছি। এবার বলছে আমার হাত পা টেনে দে, হাত পাও টেনে দিছে। বলছে আমাকে তাড়াতাড়ি গাড়ি ডেকে এনে আমাকে তাড়াতাড়ি বহরমপুরে নে। এবার আমাদের বাড়ি থেকে সবাই গাড়ি ফোন করেছে, গাড়ি পায় না, তারপরে গাড়ি পেয়েছে, তখন তাকে নিয়ে যাওয়া হয়। তখন ওই 7:30 বাজে। হ্যাঁ, তখন আমাকে একটা মহিলা ডেকে নিয়ে গেছে। তখনই আমি কাকাকে দিয়ে ওই রকম আমার হ্যাঁ পড়েছিল। তখন আমার ভাইয়ের বই আমাদের বেল গাছের গোড়াতে, মানে জাগৃত ঠাকুর আছে, ওইখানে সন্ধ্যা লেখাতে এসেছিল। তখন ওই কাকা পড়ে ঘুংরাচ্ছিল, যেমন বিলি কুকুর ঘুংরায় ওই রকম ঘুংরাচ্ছিল। তখন আমার বড় ভাইবোটা বলছে কি যে ও বাবা সবাই কে কোথায় আছো, আসো এখানে, পতিত মামাকে মেরে ফেলছে।
তখন আমাদের বাড়ি আমার বাবার এবারে বুকে ব্যথা, গ্যাস টানছে, আর আমার ভাই আমার মা গায়ে দোয়ানো করছে। সেই দুধ ফুধ ফেলে এসে ওরা এবার আরও 2-1টা ছেলে ছিল, তারা পড়াশোনা করে আসছিল, তারা সবাই মিলে তাকে উদ্ধার করেছিল আমাদের বাড়িতে। তখন যিনারা মেলেন তাদের বাড়িটা কোথায়? তাদের বাড়ি এখন শুনছি এই পশ্চিম পাড়াতে তাদের বাড়ি। পশ্চিম পাড়াতে। আমার নাম চম্পা মজুমদার। এটা তো রাজনৈতিক প্রতিহিংসা, এবং বিষয়টা হচ্ছে এটা বিজেপির মানে মদতপুষ্টভাবে এটাকে খুন করা হয়েছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। না হলে আপনি এটা ভাবেন, কদিন আগেই তারা বিজেপিতে ছিল, আজকে হঠাৎ কেন তৃণমূলে গেল? তারা রাজনৈতিক আশ্রয়দাতা চেয়েছিলেন। এটাকে আমি বলবো, ইট ইজ এ অ্যাবসোলুটলি লেজিটিমাইজেশন অফ ভায়োলেন্স অ্যান্ড ইট ইজ এ ব্লাডলেস সার্জারি অ্যান্ড সাইলেন্ট অ্যাসিসিনেশন। আজকে যে পরিবারটা আজকে যে অসহায়, টোটো চালিয়ে খায়, আজকে পঞ্চায়েত ভোট থেকে এটা লড়াই করছে, তাদের মা মন্দিরে গিয়েছে, যে দুর্গা মন্দির, সে মন্দির থেকে তারা বের করে দিয়েছে। এই যে নৈরাজ্যবাদী, এই যে অপসংস্কৃতি চলছে এই রাজ্যে, আমাদের গ্রামটায় একেবারে পরিকল্পিতভাবে খুনের মহড়া তৈরি করেছে বিজেপি। তাই এর বিরুদ্ধে আমরা চাই যে যারা প্রকৃত দোষী তাদের সকলের শাস্তি হোক। আমরা ফাঁসির আদেশ চাইছি। আজকে এরা যে কি করে খাবে এটা আপনি দেখেন, কি করে খাবে? আজকে সে পঞ্চায়েত ভোটে তারা মার খেয়েছে, প্রচুরভাবে জখম হয়েছে তার মা বাবা সবাই, পরিবারের প্রত্যেকে, কিন্তু তারা সরকার থেকে কোনো রকম সাহায্য পায়নি। আমার প্রথম শত্রু অ্যাট ফার্স্ট অফ অল সেটা হচ্ছে বিজেপি। আমি বিজেপিকে চোখে দেখতে পারি না, প্রথম কথা। তাহলে আজকে দেখেন, বিজেপি যদি প্রকৃত হিন্দুত্ব ধর্মে যদি বিশ্বাসী হয়, তাহলে আপনি ভাবুন কোনো মাকে তার মন্দির থেকে বের করে দিতে পারে? এটা কোন সংবিধানের কোন ইসে আছে আমি সেটা জানতে চাই। ঋগ্বেদের পুরুষোত্তম গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে মানুষের বিভেদ সৃষ্টি হয়েছে 4টি বর্ণের মধ্য দিয়ে। তাহলে আজকে সেই বিভেদটা কি থেকে কোথা থেকে এলো আমি সেটা জানতে চাই। গত পঞ্চায়েত ইলেকশনে এখানে বিজেপি আর তৃণমূল প্রার্থী, রামলাল সরকার হলো তৃণমূল আর হলো জীবন হলো বিজেপি। নিয়ে মানে কেউ ভোট রিডিং করে বিজেপি ভোট রিডিং করে তৃণমূলকে মানে বলছে যে মানে ওরা ভোট রিডিং করে নিয়ে যাচ্ছে। নিয়ে যে কি আমার মানে ভোট রিডিং আমরা তো এমনি জিতবো, তৃণমূলের বক্তব্য। একদিকে এসে ওরা ঘরের ভিতরে যেয়ে ভোট ছাপা মেরে তৃণমূলের যে পঞ্চায়েত মেম্বার তাকে ছোড়া মেরেছে, তার বাড়ি ঘর লুট করেছে, সার ওষুধপাতি গাড়ি ভাঙচুর সম্পূর্ণ সব কিছু করেছে, তাকে মেরে ধরে ওখানে ফেলে রেখেছিল। তারপরে সেটা পুলিশ এসে উদ্ধার করে নিয়ে সেটা আপনার কেস হওয়াতে ওরা জামিন মানে জামিন নেয়। জামিন নেওয়াতে কেস চলাকালীন এইবার একটা ছেলের চাকরি হওয়ার জন্য মানে সরকারি চাকরির অ্যাপ্লাই করে, সরকারি চাকরি কাদের পক্ষে সে ছেলেটা বিজেপির আচ্ছা। অ্যাপ্লাই করে, সে অ্যাপ্লাইতে চাকরির মানে হয়, ইতিমধ্যেই মানে পুলিশ ভেরিফিকেশনে ওটা আটকে যায় ঝামেলার জন্য। আসামি আছে সে, ইতিমধ্যেই থানাতে বসাবসি হয় যে একটা মিউচুয়াল হোক, একাকে তো আর আসামি মানে ওকে তো মানে কেস খারিজ করা যাবে না। পতিতপালের বক্তব্য ছিল, দেখো আমার বাবা বয়স্ক মানুষ, সে নির্দোষী, সে খেতে বসছিল, তাকে বাড়িতে যেয়ে খাওয়া অবস্থায় আমার বাবা ভাই মাকে আমার বউকে এইভাবে কেন অত্যাচার করা হলো? তাহলে আমার বাবার কাছে যে একটু ক্ষমা চাওয়া হোক, আমার বাবা ক্ষমা দিয়ে দিবে, আমার কোনো আপত্তি নেই। সেইভাবেই রয়েছে। ইতিমধ্যেই ওরা আবার হালে তৃণমূল হয়েছে, মানে ওরা মীমাংসা তখন হলো না। না হলো না। ওরা ওর বাবার কাছে ক্ষমা চাইতে আসবে না। ইতিমধ্যে ওরা চাপ দেয় যে তোর কেস তুলতে হবে, আর নাহলে তোকে জানে মেরে ফেলবো। 21শে জুলাইয়ের মানে মিটিং, ও গরিব মানুষ, টোটো চালায়, পলাশির থেকে প্যাসেঞ্জার নিয়ে আসছে। আসার সময় ওই ফাঁকা জায়গায় প্যাসেঞ্জার ছিল, ওকে বলছে পতিত শোন তোর সাথে কথা আছে। বলছে কি কথা? তাহলে চল বাড়ির উপরে। এবার ওই বলে ওকে মুখে হাত ঢুকিয়ে দিয়ে গামছা মানে চোখ বেঁধে নিয়ে মারধর করেছে, আর সেই লোকটাকে বলেছে তুই চুপচাপ বাড়ি যাবি। সে কিন্তু সরকারি, যিনি প্যাসেঞ্জার ছিলেন, সে সরকারি চাকরি করেন, সে তার বাড়িতে এখান দিয়ে চলে গেছে, সে বাড়িতে গিয়েছে, কাউকে কিছু বলেনি, তারপরের দিন সে ডিউটিতে চলে গেছে। তাহলে এটা পরিকল্পনা।
এই পরিকল্পনাভাবে ওকে মারা হয়েছে। খুব দুঃখজনক ঘটনা। উনি বাড়ির যে ফ্যামিলি, সেই ফ্যামিলিকে দেখতে গিয়ে তিনি টুকটুকি চালান এবং পলাশি থেকে উনি বাড়ি ফিরছিলেন সন্ধ্যে 7টার সময়। বাড়ির কাছাকাছি একটা ভাঙা জায়গা আছে, সেখানটায় দুষ্কৃতীরা তারা অ্যাটাক করে এবং তারা হাতুড়ি এবং লাঠি শাবল দিয়ে ওনাকে মারে। আমরা আগেও ছিলাম, এখনও থাকবো। আমরা যেটুকু পারবো সেটা আমরা পার্টির তরফ থেকে, আমাদের এখানে ব্লক সভাপতি আছে এবং আমাদের আতবর সাহেব আছেন, ওনারা বা আমরা সবাই ওনার পরিবারকে কিভাবে কি সুস্থ রাখা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করি। আমার নাম রবীন ঘোষ, আন্দুলবেড়া 1 নম্বর প্রধান।